সামগ্রিক আপডেট দেওয়ার জন্য আহ, যা কিছু চলছে সবকিছু নিয়ে একটু আপডেট দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসা। প্রথমত প্রথমত কাল গতকালকে গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ নিয়েছিলাম। নাম্বার ওয়ান, সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ ব্যাপারে আমাদের করণীয় কি, আমরা কি করছি, এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। এবং আহ, এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি এস এম ফরহাদ বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন। কারণ তার আগের দিন যখন রিডের নিউজগুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে। আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি, শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটি মেনে নেবে, সেভাবে ওয়েলকাম করেছি। আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা। আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এস এম ফরহাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সেই ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা। সেদিন একদিন পার হয়ে 24 ঘন্টারও অধিক সময় পার হয়ে 2-3 দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন, আমার ব্যাপারে কনসার্ন না, এমন কেউ একজন। এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট। এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটাই সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমন ভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি। যুবদলের যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে। তারা সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকেই, এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন স্ট্যান্ড নিল? তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই। আপনারাও মিডিয়ার সামনে আনান না, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি, এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল। তারপরে রাবির ঘটনা আপনারা জানেন। রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত, মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে রাষ্ট্রকে বাঞ্চাল করার জন্য, সেটিও তারা ব্যর্থ হয়েছে। এরকম চবি, রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু বাঞ্চালের ঘটনা, সবকিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটা ঘটনা করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি, টেক্সট করে, যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন, এবং সেই ব্যাপারে আমাদের লিগাল টিম আপনাদেরকে সাপোর্ট দিবে। আমি তাদেরকে ওই ভিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে, একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি ভিকটিম, যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন আপনাদেরকে সাপোর্ট দেবে, সেটিও রিকোয়েস্ট করেছি। এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত। এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাগান্ডায় ব্যস্ত। এটা আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা,
44টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। এখন এই মাসে যোগ করলে 44টা হয়। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে, এগুলো কেমনে চাপা দিবে? একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে, এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে। আমরা আরেকটু কিছু ইয়াতে যাবো, স্লাইড শেমিং এর ইস্যুতে যাবো। আজকে আপনারা দেখেছেন, আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে, মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন, অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের আপলোড, একটা একটা শিবির দল স্লোগান দিতে পারবেন। অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন থাকতে পারছে না, 1 বছরের মধ্যে সিভিকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানো রাজনীতি। আপনারা দেখেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স, এটা তাদের পলিটিক্স। আমরা আসি প্লেট সেমিং ইস্যুতে, কেস বাই কেস আসবো। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান, তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদেরকে ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দেবো। আমাদের একজন হচ্ছে তাকে, তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। হ্যাঁ, তোমাকে আমি তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী নাকি, তার পরিচয় সহ এখানে আছে। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আরিফ, তিনি বলছেন সাক্ষাৎ হুর তারজান মাসুদদের খাদ্য, তার কমেন্ট এই যে। তারপর আরেকজন দেখেন, সেটা আমাকে মিন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নার্দিগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমরা প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন, তিনি যদি মিন করছেন। তিনি বলছেন, আপু এরা, আচ্ছা, তুমি তুমি হিসাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। যা আমাদের নারী প্রার্থীকেও উল্লেখ করে মেনশন করতেন, তার পরিচয় সহ এখানে আছে, প্রোফাইলে দেখেন তার যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে। তারপর আরেকজন, তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, ট্যাক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে, মানে এই কমেন্ট করছে তিনি, তার ছবি সহ আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আছেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা কেস, সেগুলো ভুলে গেছেন। তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী পুষ্কর গাছ কমেন্ট করছেন। তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন, জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা জাওলা করে দিবেন, ওরাও রক্তে মাংস করা মানুষ, ওদের অস্থির হইতে হয়, প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন। মানে জুমাকে মেনশন করে তাকে মেনশন করে পোস্ট। আরেকজন দেখেন, তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক, তিনিও সেই দলের আরেকজন। তবে আরেকজন দেখেন, তিনি লিখছেন গুপ্ত শিবিরের খাদ্যগুলো। এখানে অসংখ্য, আমার কাছে মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে, সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি, একটা সংগঠনের তার সকাল বিকাল এবং
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আরেকজন, মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি। আমি আহ, আমি তোমাকে ফরওয়ার্ড করবো এরপরে। তারপরে হচ্ছে আহ, আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা অব্যাহত সিলেকশনিং এর পরে শুধু এইটুকু না, আমাদের এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করতে, এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করতে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো, ওইটা না করো, সরে না আসো, নির্বাচন করো, কন্টিনিউ করো, তাহলে এগুলো সামনে নিয়ে আসবে। মানে আজগবি ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে। এগুলো অব্যাহতভাবে চলছে। তারপর হচ্ছে হ্যাঁ, এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তাও তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে। বললে সরকারি চাকরি হবে না সামনে, তোমরা গিয়ে থাকতে পারবে না, এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে। তো এই যে একটা অবস্থা, আরেকটা উদাহরণ আপনাকে, আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না, তা আপনারা প্রচার করে আপনাদের চাকরি চলে যায়। এটা যুগান্তরে যে যার কথা বললাম, যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার ওই চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে, সেই ঘটনা যখন 2 দিন পরে সামনে আসছে, যুগান্তরের রিপোর্ট আমাদের চোখের সামনে আসছে, যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে, তখন তার চাকরি চলে গেছে। স্টিল সে এখনো ওই হাউসে নাই, চাকরিচ্যুত। আপনারা সেই চাকরির ভয়ে জিনিসকে সঠিক প্রকাশ করতে পারেন না। আমি মানে ক্লান্ত, খুবই মানে আহ, এই 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 কারণ মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহতভাবে স্ল্যাশ করে। আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের সম্মানহানিতে আমাদের 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হল করতে তারা হামলা করেছিল। এটা তো এই বিষয়ে তারা অন্য সোশ্যাল যারা কালকে বড় বড় শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করতেন, ফেসবুকে পোস্ট করতেন, আর আরো বিভিন্ন রিয়েকশন দেখিয়েছেন। হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথা বলেন। তারা এগুলো ছাত্রদল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এই যে অব্যাহতভাবে সিলেক্টিভ এবং যে ইস্যুটা কোনোভাবে সিভিলের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড, অথচ তার প্রফাইল চেক করে দেখেন ছাত্র দলের সাথে হতো পোস্ট, অসংখ্য পোস্ট ছাত্র দলকে একটা ইস্যুর উপর তার প্রোগ্রামে হচ্ছে। একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানায় তাকে ছেড়ে কোনো রকম তার সাথে প্রোগ্রামও করছে। রাজনৈতিক দলীয় তো কোন লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে ডাকসু নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ওনারা ভোট পাবে। তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না, এটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু না, সেটাকে এজেন্ডা মানে সারা দেশে মিছিলে করে। আবার সেই মিছিলে স্লোগান দেয় একটা একটা শিবির ধরে গেলে জবাই করে, সে ভিডিও আবার পেজে আপলোড দেয়। এ হচ্ছে আমাদের বর্তমান 24 পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা। আমি টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার নিয়ে যে কাজ হয়েছে সেগুলো কথা বলে অনুরোধ করছি যে আমাদের ফাতিমা তাসনিম জুমা। প্রথমে আমি যেটা বলে শুরু করতে চাই, দেখুন গত জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে সব কিছু বেড়েছে। আমরা দেখেছি কিভাবে জুলাইতে মেয়েরা সামনে এগিয়ে এসে জুলাই অভ্যুত্থান সফল করেছে। কিন্তু তারপরে যে পরিমাণ মেয়ে রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারে, কেন থাকতে পারেনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান, আপনারা দেখতে পাবেন এই একটা দলের একটা দলের হয়ে কথা বলে তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স, তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ চয়ন, তার অশ্লীল ভিডিও বানানো, এইগুলো হয়ে যাচ্ছে গত জুলাই থেকে। তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত 16 বছর ধরে যাদেরকে আমরা ভাই হিসেবে এত বছর তাদেরকে হাতে হাত যাদের পাশাপাশি থেকে আমরা জুলাই আন্দোলন করেছি, সেই সব ভাইরাই যখন আমাদের সাথে আমরা মনে করি। দেখুন গত জুলাই কিন্তু এই ধরনের অনেক কিছু হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে রাজনীতি করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের সংবিধান করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তাবিন্দু প্রতিহত করতে হবে। সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয়, আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি। যখন আমাদের ভাইয়েরা ছাত্রলীগ ভাইয়েরা যখন এই ট্রেনিং করার চেষ্টা করে কারো কি ধরনের কে কাকে সমর্থন করে সেটা কি কিছু যদি কেউ নেতা হয়েছে, এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আলী, সেই যে আমাকে টার্জান মাসুদের খাবার করেছে। সেকেন্ড আমাদের মনসুর আবা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্র সংস্থা যারা গত 16 বছর ধরে তাদেরকেও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী বলে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মন্ত্রীর প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো বাম দিকের
আসলেন আমাকে উদ্দেশ্য করে বলে, লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারোর প্রতিবাদ দেখতে পাই। এই বিচারটা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ। যখন আমি আমি প্রথম এই যে বিষয়টা ক্লিয়ার করিনি, ফাহমিদার সাথে যেটা হয়েছে, তাকে গণধর্ষণ হিসেবে হচ্ছে একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত ফাহমিদাকে ওভার কলও করেছে, তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগলে জানাবে। এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয়, আমাকে যখন এই ধরনের শব্দ প্রয়োগ করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, তখন উম্মে সালমা আপুকে সেবাদাসী বলা হয়, কেন সে হিজাব করবে সেটা নিয়ে তখন আমাদের বুদ্ধিজীবী মুফিদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট কিছু প্যারাগ্রাফ লিখে, তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক থেকে পারে কোনো একটা কুশব্দ করতে আমরা দেখি না। আমরা কি আপনাদের স্টুডেন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? আপনাদের এই ক্লাসে তৈরি করতে চান, একটা বারবার দিতে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনি তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না? নিজে আসলে আপনি কিন্তু আপনার দলের জন্য কাজ করবেন, আমাদের তো কাজ করবেন বলে তো আমরা মনে করছি। তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল, কারণ গত যখন থেকে মনোনয়ন পত্র কিনেছি আমার উপর অনেক কিছু দিয়েছে, এবং সবকিছু সহ্য করে এটাকে করে থাকার একটাই কারণ, এই যে এই জায়গায় আসা, এটা হচ্ছে এই জনগোষ্ঠীর প্রত্যেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই আসলে জনমানুষের স্টেটটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন, বাংলাদেশের নেতৃত্ব বলতে সেই শরিকানা নেই। তাদের সেই শরিকানা নিশ্চিত করার জন্য এটাকে আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে। এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো, যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো কিছু সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না, তারা যে কথা বলতে পারে না, সেই কথা বলাটা জরুরি এবং সেটাকে এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছে, এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি, যাতে আমার মতো ৮-১০ এই কথাটা বলার সাহস পাই, বা যারা বলতে পারেন তাদের আমি কথাটা বলতে পারি। এবং এই কথাটা আমি বলে যাবো, ফাহমিদা যদি বলতে হয়, ফাহমিদা আমার অপোনেন্ট হোক, ফাহমিদা হচ্ছে আমার বিপরীত আইডি, তার জন্য আমি কথা বলবো। আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডির মধ্যে আছে তারাও আমাদের জন্য কথা বলবে। আগে বন্ধ করছিলেন, অপরের জন্য কথা বলা। জি, তো আমরা একজন সাংবাদিক বন্ধু হচ্ছে ভিডিওর ব্যাপারে অস্বীকার করেছেন, এরকম স্লোগান আছে না, আমি একটু একটু শোনাবো, তিরিশ সেকেন্ড শোনাবো শুধু। হাঁটু উপরে স্লোগান হচ্ছে শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। হ্যাঁ, এরপরে এরপরে স্লোগান হবে একটা একটা শিবির ধরে 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 যাবে, আমি শোনাই আপনাকে। একটু উপরে ধরেন ভাই, উপরে ধরেন, তাহলে মিডিয়া পাব। আচ্ছা ওকে, এই ভিডিও আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখালাম শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের স্লোগান। আবার হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে যাওয়া, এই স্লোগানগুলো হয়েছে। আবারও সে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাল্লাহ রুখে দেবো। এই আওয়ামী রাজনীতি, আওয়ামী ফেসিবাদ